বর্তমান সমাজে নারীর প্রাপ্য মর্যাদা ও তার ক্ষমতায়নের পথ কিছুটা মসৃণ হলেও প্রাচীনকাল থেকে এই পথেই বিস্তৃত ছিল কাঁটার স্তূপ, যার পরোক্ষ প্রভাব আজও বাস্তব। আজও নারীর সম্মান ভুলুণ্ঠিত হয়, তাকে প্রকাশ্যেই হেনস্থা হতে হয়। হেনস্থা এই শব্দটি বর্তমান যুগের এই অস্থির সময়ে খুবই সাধারণ বিষয় হলেও ভারতবর্ষের তথা বিশ্বের ইতিহাসে এর ব্যাপ্তি সেই প্রাচীনকাল থেকেই বেশ প্রাসঙ্গিক। এই ধারণাটিকে জানতে ও চিনতে আমাদের তথা গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশনের ছাত্রছাত্রীদের একটি বিশেষ নিবেদন, তথ্যচিত্র দ্য চেঞ্জিং শেডস অফ হ্যারাসমেন্টস। ভারতীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি। বৈদিক যুগ ও তার পরবর্তী কিছু সময় পর্যন্ত সমাজে নারীর সাম্মানিক অবস্থান বজায় থাকলেও ধীরে ধীরে তার অবক্ষয় ঘটতে থাকে। এর প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় প্রথম ভারতীয় মহাকাব্য প্রায় ৭,০০০ বছর আগে মুনি বাল্মীকি রচিত ত্রেতা যুগের বর্ণনা রামায়ণের মাধ্যমে। যদিও এই গ্রন্থে আমাদের আরাধ্য দেব প্রভু শ্রীরাম ও তার বিশ্বস্ত অনুচর মহাবলী হনুমানের বর্ণনাই বিদ্যমান, তবুও স্বয়ম্বর সভায় হরধনু ভঙ্গ করে লাভ করা স্ত্রী সীতা দেবীকে লঙ্কা পর্বে লঙ্কা বিজয়ের পরবর্তী সময়ে অগ্নি পরীক্ষার সম্মুখীন করা ভারতীয় সভ্যতায় নারীর বিশ্বাসযোগ্যতাকে বরাবরই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। অগ্নি পরীক্ষায় সীতা দেবীর পবিত্রতা প্রমাণের পশ্চাতেই রামচন্দ্রের তাকে পুনরায় গ্রহণ আজও নারীর সামাজিক অবস্থানকে চিহ্নিত করে। ভারতীয় সমাজের পুরুষের উচ্চ গ্রামের কণ্ঠের সামনে নারীর বুঝে আসা কণ্ঠস্বর চিরকালই বিদ্যমান। এর সর্বাপেক্ষা বড় উদাহরণ পাওয়া যায় প্রায় ৫,০০০ বছর আগে দাপর যুগে রচিত মহাভারতের প্রথমাংশে। মহামতি ভীষ্মের নিজ ভ্রাতা বিচিত্র বীর্যের জন্য কাশীর মহারাজের ৩ কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা দেবীর স্বয়ংবর সভা থেকে বলপূর্বক হরণ। প্রাচীনকালে স্বয়ংবর বরাবরই নারীর স্বামী নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন মত প্রকাশের চিহ্ন হিসেবে বিবেচিত হতো, কিন্তু সেই প্রকাশ্য সভা থেকে হরণ মানতে না পারা অম্বাদেবীর প্রতিবাদ, মৃত্যুবরণ তথা পরজন্মের শিখণ্ডীর বেশে মহামতি ভীষ্মের অস্ত্রত্যাগের কারণ হওয়া সবই তার অন্যায়ভাবে বুঝিয়ে দেওয়া কণ্ঠস্বরের বহিঃপ্রকাশ। এই মহাভারতের মধ্যভাগে ঘটে ভারত ইতিহাসে নারীর উপর পুরুষ কর্তৃক ঘটানো সবথেকে বড় অসম্মানের অধ্যায়। পাশা খেলায় নিজের স্বামী তথা ভারত সম্রাট ধর্মরাজ যুধিষ্ঠির কর্তৃক শর্তের পণ্য হিসেবে বিবেচিত হয়ে শেষ পর্যন্ত পুরুষ পরিবেষ্টিত প্রকাশ্য রাজসভায় তৎকালীন ভারত সম্রাজ্ঞী তথা কুরুকুলবধূ যাজ্ঞসেনী দ্রৌপদীর বস্ত্রহরণ আজও নারী মনে আতঙ্ক তৈরি করে, যা বর্তমানকালেও বিদ্যমান। যাদবশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের লীলায় তার সম্ভ্রম রক্ষা হলেও সেই অসম্মানের আগুনে পরবর্তীতে সমগ্র কুরুবংশ ছারখার হয়ে যায়। পারিবারিক, প্রশাসনিক কিংবা রাজনৈতিক ক্ষমতার অলিন্দে যেন বারবারই নারীর প্রবেশ নিষেধ। নারী যখনই ক্ষমতার অধিকারী হয়েছে তখনই তার উপর নেমে এসেছে কুটারাঘাত। তা সে একমাত্র মহিলা সুলতান রাজিয়াই হন বা স্বাধীন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সবার উপরেই ধেয়ে এসেছে ষড়যন্ত্রের কালো মেঘ। নারীর দেহ ও মনের জীবন্ত দাহ যেন তার ললাটেরই লিখন। তা সে সতীত্ব প্রমাণে
স্বামীর চিতায় ভস্ম হয়েই হোক না কেন। সতীমায়ের জীবন্ত দাহে পুণ্য সঞ্চয়ের বাজনা সহযোগে কোলাহলের মাঝে তার আত্মচিৎকার যুগ যুগ ধরে কোথায় যেন হারিয়ে গেছে। নারী শরীরে নিজের পৌরুষের বীজ বপন যখন তার শক্তিকে নিয়ন্ত্রণের একমাত্র উপায় হয়ে দাঁড়ায়, তখন তার নারকীয়তা কোন পর্যায়ে অতিক্রম করতে পারে তার দগদগে ক্ষত এখনও বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী শক্তির আত্মায় বিদ্যমান। বর্তমানের আধুনিক যুগের গণতান্ত্রিক দেশে নারীর ওপর পেশিশক্তির আস্ফালন যে কতদূর তার চিহ্ন বহন করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও বর্তমান একটি প্রথা তাহারুস, যা এখনও একাধিক পুরুষকে কোনো নারীর ওপর আইনের নাগালের বাইরের থেকে অত্যাচার চালানোর অনুমতি দেয়। আজকের এই আন্তর্জাতিক পৃথিবীও নারীকে পণ্য করার বিষয়ে একটুও পিছিয়ে নেই, যা দেশে অন্তর্জালের মাধ্যমে নারীর উপর সংঘটিত হওয়া অপরাধের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি স্পষ্ট প্রমাণ করে দেয়। নারীকে দেবী রূপে, মাতৃরূপে পুজো করা ভারতীয় সমাজ নিজেদের লক্ষ্মীরূপী কন্যাদের ক্রমাগত দমনপীড়ন এবং শেষ পর্যন্ত মৃত্যুর পরও নিকষ অন্ধকারে আইনের রক্ষকদের হাতে পিশাচের মতো দহন হওয়ার ঘটনা যতদিন থাকবে ততদিন নারী মুক্তির আশা না করাই ভালো। আমি আজকে উইমেন হ্যারাসমেন্টের উপরে কিছু কথা বলতে চাই। উইমেন হ্যারাসমেন্ট এমন একটি বিষয় যে বিষয়ে প্রত্যেক মেয়েরই কিছু না কিছু শেয়ার করার থাকে, বলার থাকে, বিকজ প্রত্যেকটি মেয়ে তার জীবনে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত উইমেন লাইক হ্যারাসমেন্ট ফিল করে এসছে এবং এক্সপিরিয়েন্স করে এসছে তার জীবনে। আমি আমার সাথে হওয়া এরকম একটি ঘটনা বলতে চাইব। এখন আমি ক্লাস 8-এ পড়ি এবং আমি আমার স্কুল খুব কাছেই, 5 মিনিট রাস্তা। আমি ছোটোবেলা থেকেই হেঁটে হেঁটেই স্কুলে যেতাম এবং সেদিনকে আমার স্কুলে এক্সাম চলছিল, মনে আছে সেদিন বায়োলজি এক্সাম ছিল এবং আমি যথারীতি অ্যাজ ইউজুয়াল আমি আমার বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমার একদম আমার বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার পাশ দিয়ে একটি বাইক চলে যায় এবং একটি লোক ছিল সে বাইকে, এবং সে, আমার মনে আছে সে ঘুরে একবার আমার দিকে তাকিয়েছিল। তো আমি যথারীতি আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার স্কুল অবধি, এবং আমার স্কুল অবধি যাওয়ার পথটি একটু ভেতরের দিকে রাস্তা দিয়ে যেত, মানে সেই রাস্তাটি এক্স্যাক্টলি হাইওয়েতে ছিল না বা মেন রোডে ছিল না, এটা গলির ভেতর দিয়ে ছিল এবং গলির আশেপাশে যেরকম বাড়ি থাকে সেরকম বাড়ি টাড়ি ছিল। তো আমি হেঁটে হেঁটে যখন যাই, একটু দূরে গিয়ে একটা এরকম গলির জায়গায় এসে আমি যখন হেঁটে যাই তখন দেখি যে সেই সেম লোকটি তার বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বসে বাইকের পেছনে কিছু একটা ঠিক করছেন, কল করছে সামথিং। তো আমি তার পাশ দিয়ে একবার তার দিকে তাকিয়ে একবার হেঁটে চলে যাই। এমন সময় সে আমাকে ডাক দেয় যে বোন একটু শুনবে। তো আমি তখন খুবই ছোট, আমার মধ্যে তখনও মানে সেই সচেতনতা জাগেনি। তো সে যখন আমাকে বোন বলে ডাকলো, এবং সে ছিল আমার দাদার বয়সী, মানে একটু বড় ছিল আমার দাদার থেকে, বাট ওরকমই দাদার বয়সী ছিল। তো সে যখন আমাকে বোন বলে ডাকে, আমি ঘুরে তাকাই এবং সে আমাকে জানায় যে আমার বাইকটা খারাপ হয়ে গেছে, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে। আমি একটু আশেপাশে তাকিয়ে দেখলাম আশেপাশে কোনো লোক নেই এবং যত বাড়ি টাড়ি রয়েছে সেখানেও দরজা টরজা সব বন্ধ, আমি খুব একটা লোকজন দেখতে পাইনি। তো এক্সাম ছিল তখন, বোধহয় 8টা, 8:15 এরকম বাজে। তো আমি তাকে জানাই যে আমার এক্সাম আছে, আমার দেরি হয়ে যাবে, আমাকে যেতে হবে। তো সে আমাকে জানায় বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিটের ব্যাপার, একটু যদি আমাকে সাহায্য করে দাও খুব ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে, কী সাহায্য বলুন।
উনি আমাকে বললেন যে আমাকে আমাকে একটু বাইকটা খারাপ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আমি ঠিক করতে পারছি না, আমাকে একটু হেল্প করে বাইকটা ধরে কোনো নির্জন জায়গায় যদি যাওয়া যেত তাহলে আমি বসে ঠিক করতে পারতাম। এবার এখন এই সময় দাঁড়িয়ে আমি যখন এই কথাটা লাইক রিকল করি যে সে আমাকে এক্স্যাক্টলি কি বলেছিল, আমি অতটা আর ভাবিনি, আমি বাইকটা ধরলাম। তারপরে সে হাঁটিয়ে নিয়ে আসতে আমার একদম বাড়ির একটু সামনে আরেকটা গলি ছিল, একটা মন্দির ছিল, আমরা এখানে জোড়াহাতি মন্দির বলি। জোড়াহাতি মন্দিরের ঠিক অপোজিটে একটা গলি ছিল এবং সেই গলিটা আরোই ভেতরে ছিল, মানে বাড়ির কাছে চলে এসছেন, আমাকে তো আবার ব্যাক যেতে হবে। তো সে বললো বাইকটা একটু ঠিক হয়ে যায়, আমি তোমাকে পৌঁছে দেবো, তুমি চিন্তা করো না। তো সে কথায় কথায় আমাকে বলল যে আমার তোমার মতন একটি বোন আছে এবং আমি একজন ডাক্তার। হ্যাঁ, তো আমার তোমার মতন একজন বোন আছে, তোমাকে দেখে আমার বোনের কথা মনে পড়ে গেলো। তো সে আমাকে বলল যে তোমার মুখে অনেক ব্রণ, তুমি জানো আমার বোনেরও মুখে অনেক ব্রণ তোমার মতনই। আমি যেহেতু আমি ডাক্তার, তো আমি তার ব্রণ ঠিক করার জন্য অনেক তাকে হেল্প করেছি। আমি তোমাকে বলবো কি করে ঠিক করা যাবে, কিন্তু তুমি আমাকে একদম দাদার মতো মনে করতে পারো। আমি যেটা করব সেটা করলে তোমার একদম দেখবে ব্রণ চলে যাবে। তো আই ওয়াজ আ লিটল এক্সাইটেড। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ব্রণ চলে যদি যায় তাহলে তো আরোই ভালো, তাই না? আমি ক্লাস 8-এর একটি মেয়ে, আমি খুব ছোট ছিলাম, আমার মাথায় তত একদমই বুদ্ধি ছিল না এবং আমি ভাবিনি যে সে আমাকে বললো যে তোমাকে শার্ট খুলতে হবে। আমি বললাম সরি। আমাকে বলছে হ্যাঁ, মানে দেখো তুমি আমাকে একদম দাদার মতো মনে করতে পারো, তোমাকে কি করতে হবে, তোমাকে ব্লাড সার্কুলেশন করতে হবে। তো অনেক সময় কি হয়, মেয়েদের ব্রণ কেন হয় এই বয়সে, বিকজ তোমার বডির যে ব্লাড সার্কুলেশনটা সেটা ঠিকভাবে তোমার মুখে পৌঁছচ্ছে না, তোমার ব্রেন অবধি পৌঁছচ্ছে না। তো যার কারণে তোমার যে মুখের পোর্সগুলো সেগুলো ক্লোজড হয়ে রয়েছে। তো তোমাকে না তুমি যত ব্লাড পাম্প করবে তত তোমার মুখে ব্লাড সার্কুলেশন হবে এবং ব্রণগুলো চলে যাবে। সো তখন শার্ট খুলে সে তখন আমার এই ওপরের পোর্শনে পাম্প করতে শুরু করে এবং আমার প্রচণ্ড অকওয়ার্ড লাগে এবং আমি বুঝতে পারি, তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে সামথিং ইজ রং। এখন আমি বললাম দেখুন দাদা, থ্যাংক ইউ সো মাচ, বাট আমি সেই সময় তাড়াহুড়ো তো আমি তাকে থ্যাংক ইউ বলেছি এবং আমি তার জন্য নিজেকে কখনো ক্ষমা করব না। আমি বলেছি যে দেখুন আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি নিজের শার্ট বাটনগুলো বন্ধ করে সে আমার স্কুল ব্যাগটাও খুলে দিয়েছিল বাই দ্য ওয়ে মাঝখানে। আমি আমার স্কুল ব্যাগটা তুলে, সে বলে কি না বেশিক্ষণ লাগবে না, প্লিজ যেও না। বলে না দাদা, আমার 8:30 বেজে গেছে, আমাকে যেতেই হবে এক্ষুনি, আমার স্কুলে এক্সাম আছে। আমি তারপরে ওখান থেকে বেরিয়ে যাই এবং আমি আর পেছনে ঘুরে পর্যন্ত একবারও তাকাই না তার দিকে। আমি জানি না সে কোথায় দাঁড়িয়েছিল, কি করেছে, তারপরে আই হ্যাভ নো ক্লু। আমি ওখান থেকে স্কুলে চলে যাই এবং স্কুলে গিয়ে আমি যে বসে আমার বন্ধুদেরকে কিছু বলে মন হালকা করব সেটারও টাইম পাইনি, বিকজ আমাকে গিয়েই এক্সাম দিতে বসে যেতে হয়। এবং এক্সাম দেওয়া পর্যন্ত যতটা আমার মাথায় চলছিল, বাট স্টিল সামহাও আমি এক্সামটা দিই। এক্সাম হল থেকে বেরিয়ে আমি আমার দুটো ফ্রেন্ড আছে, বান্ধবী, যার জন্য আমি এখন ভিডিওটা বানাচ্ছি, সেও ছিল, তাদের দুজনকে আমি ঘটনাটা জানাই এবং তারা খুব খুব শকড হয়ে যায়। আমি জানি না, আমি সেই সময় জানি না আমার কনসিয়াস ফিরে আসে বা সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো। আমি কোনো রকমে বাড়িতে আসি এবং বাড়িতে এসেই ব্যাগটা ছুঁড়ে ফেলে, আমার দিদা ছিল বাড়িতে, মা তখন ছিল না, বাড়িতে ছিল না, মনে আছে, দুপুর 12-12:30 সময় বাড়িতে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে আমি কাঁদতে শুরু করে দিই। আমার দিদা ভয় পেয়ে যায়, আমার দিদা ভাবে যে খুব খুব সিরিয়াস কিছু একটা হয়েছে অ্যান্ড আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে কি হয়েছে, আমাকে বল। আমি বলতে পারি না, আমি খুব কাঁদি, আমি বলি আমার সাথে খুব খারাপ হয়েছে। এবং তারপরে আমার দিদা মাসিকে ডাকে ফোন করে এবং আমার মাসি আসে ছুটতে। আমার মাসি তারপর আমার মাকে ফোন করে, আমার মাও তারপরে আসে। মা বোধহয় বাজারে গিয়েছিল, তখন আমার বাবা ছিল না বাড়িতে। তো আমার মা মাসি দুজনে এসে আমাকে জড়িয়ে ধরে এবং আমি তখন আমার মাসিকে বলি যে কি হয়েছে। আমার মাসি বলছে তোমাকে আর কোথাও ছুঁইনি। আমি বলছি না, কিন্তু ওইটুকুই ছুঁয়েছে আর কি। তো মাসি আমাকে বারবার জিজ্ঞেস করে আর কিছু হয়েছে। আমি বলছি না, আর কিছু হয়নি, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। আমি জানি না লোকটা কে ছিল, বাট আমার খুব খারাপ লেগেছে, আমি বুঝতে পারিনি আমি কি করবো, আমি কিভাবে এক্সাম দিয়েছি আমি জানি না।
তারপরে আমার মেসো আসে এবং আমার মেসো আমাকে জিজ্ঞেস করে যে আমি বাইকের নাম্বার বা কিছু দেখেছি কি না, বাট আনফর্চুনেটলি আমি সেই সময় বাইকের নাম্বার কিছু দেখিনি, সো আমি বলতে পারিনি মানুষটা। আমি না নাম জানি, নাহি তার বাইকের নাম্বার জানি, নাহি আমি ভালো করে আমার মনে করতে পারছিলাম বাইকটা কীরকম ছিল, আমার কিচ্ছু মনে ছিল না। এটা নীল কালারের বাইক ছিল প্রবাবলি। আর সেটা আমি মেসোকে জানাই এবং ওরা আর কিছুই করতে পারেনি এতে। তখন আমার মাসি এবং আমার দিদা এবং আমার মা আমাকে এটাই বলে যে এই বিষয়টার ব্যাপারে প্লিজ আর কাউকে বলো না, কারণ আমার জন্য তুমি এখন অনেক ছোট, অনেক কিছু বোঝা এখনও বাকি আছে। প্লিজ এই বিষয়টি বা এই ঘটনাটি কারোর সাথে আর ডিসকাস করো না। অ্যান্ড দ্যাট ওয়াজ দি এন্ড অফ ইট। এরপরে আমি আর কোনো দিন ওই টপিকটা তুলিনি বাড়িতে, নাহি আর কেউ তুলেছে, এবং খুব সম্ভবত আমার বাবা মা সবাই ব্যাপারটার বিষয়ে একদম ভুলেই গিয়েছে, কারণ মনে নেই। কিন্তু আমি ভুলতে পারবো না, এরকম একটা বিষয় সব মেয়ের লাইফে হয়, এবং এর সাথে আরও অনেক বিষয় আছে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইনসিডেন্টস যেটা আমার মনে থাকবে। মেয়েদের সাথে যে এই বিষয়গুলো হয় ফ্যামিলিতে, পাবলিক প্লেসে, বাসে, যে আমরা মেয়েরা আমাদের বডিকে যত প্রোটেক্ট করে চলি তার পিছনে কারণ আছে। বিকজ ছোটোবেলা থেকে আমাদের উপর অনেক রকম ইম্প্যাক্ট পড়েছে, অনেক ইনসিডেন্টস হয়েছে আমাদের সাথে, যার কারণে উই আর ভেরি প্রোটেক্টিভ অফ আওয়ার বডিজ ইন এভরিওয়্যার ওয়ারএভার উই গো। বাস, অটো, ট্রেন, রিক্সা, যেখানে একটা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন আমাদের আশেপাশে থাকে, উই ট্রাই টু প্রোটেক্ট আওয়ার বডিজ বিকজ আমরা ছোটোবেলা থেকে উই হ্যাভ বিন এফেক্টেড বাই দোজ সিচুয়েশনস, যার কারণে আমাদের জন্য পাবলিক প্লেসে ঘোরা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। স্পেশালি আমারটা তো ইনসিডেন্টটা খুব ছোটো একটা ইনসিডেন্ট ছিল, এরকম আরও প্রচুর ইনসিডেন্টস হয়েছে এবং আরও বেশি ইম্প্যাক্টফুল সিচুয়েশনস হয়েছে, যেখান থেকে একটা মেয়েকে এক্সপেক্ট করা হয় সে তার সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, বাট আনফর্চুনেটলি সেটা হয় না। আমরা মেয়েরা সারা জীবন সেই ঘটনাগুলির যেগুলো ছিল সেগুলো আমরা নিয়ে সারা জীবন চলি, অ্যান্ড কোনোদিনও সেটা ভুলতে পারি না। সো আই হোপ পিপল আর মোর অ্যাওয়্যার অফ দিস সিচুয়েশনস, অ্যান্ড হোপ কি দুনিয়াতে আরও সচেতন বাড়ুক, মেয়েদের প্রতি এইসব হ্যারাসমেন্টসগুলো কমুক। লেটস হোপ ফর আ বেটার ওয়ার্ল্ড ফর দ্য উইমেন টু লিভ ইন। থ্যাংক ইউ। I was a mere girl of 5 years, and I probably was in my third standard. I precisely remember the face of this family member which I am going to talk about, who is no more today. But you know, those days our parents never made us aware about the good touches and the bad touches. I was one of them. I never knew what was a right thing and a wrong thing, what was a good touch and a bad touch. So I got victimized. I'm in my visits to my maternal uncle's home, and this member lived there. This member, he used to come to my maternal uncle's home. This member was my maternal grandfather's brother. Firstly, he tried to get very friendly with me. I was a kid. He used to tell me stories. He was very good at telling stories. He used to make me sit on his lap most of the times, and I hazily remember that certain times I have seen him, that he used to touch me in my body parts, in several areas, my private parts, my genitals, everywhere, in terms of playing, sort of that. So and this man, he took me to his room. He wore general Bengali traditional attires like a dhoti and a t-shirt kind of thing, and he did the grossest thing I can remember, that he made me touch his body parts in several areas, and this visualization, this
memory pinches me so hard till now, till date, that I hate him day by day, more and more. And but as a kid, I could never understand what he was actually doing with me. I could barely understand. This thing continued for longer than a year and a half, and whenever I visited my maternal uncle's home, and when I started growing up later in that year or after a year, I initially started thinking that what was this man doing with me. So I started distancing myself from him. Later I hated him like anything. I had never visited his house, and I have never seen him in his eyes, and I have never attended his funeral as well. So I hate him like anything. But my mistake was that I not disclosing this to my parents and any others. Obviously now 2 to 3 closest persons know this situation, but I had done my mistakes. So I would like to say this, that please teach your kids the good touches and the bad touches, and always tell your parents what is happening. Also, this is a duty of the parents to know what is happening with your daughters. Please do this. Never repeat after me, please. একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা মিলবে তাদের অবাক স্বাধীনতা এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা মিলবে তাদের অবাক স্বাধীনতা